আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। ও আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি চ্যাপ্টার 9 ভ্যালুয়েশন বা গুডউইল ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করব। এই গুডউইল ভ্যালুয়েশনের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার 15। আমরা টোটাল এর উপর 15টি ক্লাস নিয়েছি। তো আগে 14টি ক্লাস নিয়েছিলাম, এর উপর আজকে 15 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করব। সেই ম্যাথটি 7 কলেজে মানে এডিইউতে এমবিএ 2015-তে এই ম্যাথগুলো আসছিল। তো যে ম্যাথটা 2015 সালে আসছিল সেই ম্যাথটা আজকে আমরা সমাধান করব। এই গুডউইলের ক্লাসটা দেখে যারা বিবি অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট আছো তারাও অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এবং অ্যাকাউন্টিং থিওরি বইতেও এই চ্যাপ্টারটি কমন আছে, তোমরাও উপকৃত হতে পারবা আশা করি। আমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা, এবং আমার চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং বাংলাতে লাইক দিয়ে তোমরা আমাদের সাথেই থাকবা আশা করি। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথটিতে বলা আছে দ্য ব্যালেন্স শিট অফ নর্থ সাউথ লিমিটেড অ্যাজ এট 31 ডিসেম্বর 2017 ইজ গিভেন ভ্যালু। তো 2017 সালের 31 ডিসেম্বর তারিখের একটি ব্যালেন্স শিট নিচে দেওয়া আছে নর্থ সাউথ লিমিটেডের। ব্যালেন্স শিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাইবিলিটিস পাশ আছে, অ্যাসেট পাশ আছে। তো অ্যাসেট পাশে বিভিন্ন অ্যাসেটের কথা বলা আছে এবং লাইবিলিটিস পাশে বিভিন্ন লাইবিলিটিসের কথা বলা আছে। লাইবিলিটিসের মধ্যে আমরা একটা ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি যেটা এর আগের ম্যাথগুলোতে আমরা সাধারণত দেখিনি। এখানে দুইটা অর্ডিনারি শেয়ার আছে, একটা হচ্ছে 10 টাকা মূল্যের আর একটা হচ্ছে 5 টাকা মূল্যের। এটাই মূলত এই অঙ্কের বিশেষত্ব। তো চলো এগুলোর কাজ কি হবে আমরা তো সামনে রিকোয়ারমেন্ট অনুযায়ী সলভ করব, তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো চলো এবার আমরা কোয়েশ্চেনের বাকি অংশটা পড়ে নিই। কোয়েশ্চেনে বলা আছে গুডউইল ওর টাকা 50,000, মেশিনারি ইজ ভ্যালুর টাকা 1,80,000, মার্কেট ভ্যালু অফ বিল্ডিং টাকা 1 লাখ, স্টক ইজ ওর টাকা 1,90,000, ডেপ্টর্স আর বেট মানে আদায় হবে না, টু দ্য এক্সটেন্ট অফ অ্যাবাউট 5% অফ অ্যামাউন্ট শোন ইন দ্য ব্যালেন্স শিট। আমাদের নিচে বলছে এই সম্পত্তিগুলোর মূল্য এই টাকাগুলো দেওয়া আছে, মানে মার্কেট ভ্যালুটা ফেয়ার ভ্যালুটা এখানে নিচে দেওয়া আছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ডু নট ইনক্লুড ডিসপোর্ট বোনাস ক্লেম অফ 10,000 আউট অফ হুইচ 8,000 ইজ লাইকলি টু বি পেড। আমাদের বলছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স বকেয়া ব্যয়ের মধ্যে এমন 10,000 টাকা অন্তর্ভুক্ত নেই যেই 10,000 টাকা বোনাস ক্লেম করা হয়েছে যার মধ্যে 8,000 টাকা পেড করতে হবে। অর্থাৎ আমাদের কাছে একটা বোনাস ক্লেম আসছে 10,000 টাকার, সেখান থেকে আমাদের পেড করতে হবে 8,000 টাকা। তার মানে এই 8,000 টাকা আমাদের দায়। তাহলে আমাদের কিছু সম্পদ এবং দায়ের মানে মার্কেট ভ্যালু দেওয়া আছে। এরপর বলা আছে ডিভিডেন্ড পেড ফর লাস্ট 3 ইয়ার্স, গত 3 বছর আমরা ডিভিডেন্ড দিয়েছি 12%, 11%, 13%। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 30,000, সরি একটু ভুল হয়েছে আমাদের কোয়েশ্চেনটাই। ডিভিডেন্ড পেড ফর লাস্ট 3 ইয়ার্স, গত 3 বছর ধরে আমরা ডিভিডেন্ড দিয়েছি 12%, 11% and 30%। কনসিকিউটিভলি অর্থাৎ ধারাবাহিকভাবে। ওয়ার এজ দ্য নর্মাল এক্সপেকটেশন ইজ 10%, আমাদের সাধারণত এক্সপেকটেশন ছিল, প্রত্যাশা ছিল 10%। তো নর্মালি যেটা এক্সপেকটেশন করি সেটা হচ্ছে আমাদের নর্মাল রেট অফ রিটার্ন বা এনআরআর। আর এই তিনটা হচ্ছে আমাদের বিগত বছরের প্রদানকৃত ডিভিডেন্ডের হার। রিকোয়ারমেন্টে বলা হয়েছে ফাইন্ড আউট ব্রেকআপ ভ্যালু। ভালো করে মনে রাখো, এখানে বলছে কি ব্রেকআপ ভ্যালু বের করতে বলছে, মার্কেট ভ্যালু বের করতে বলছে এবং ফেয়ার ভ্যালু বের করতে বলছে অফ দ্য অ্যাবভ 2 টাইপ অফ শেয়ার। এই যে দুইটা টাইপ শেয়ার আছে, 10 টাকা মূল্যের শেয়ার আর 5 টাকা মূল্যের শেয়ার, এই শেয়ারগুলোর ব্রেকআপ ভ্যালু, মার্কেট ভ্যালু এবং ফেয়ার ভ্যালু বের করতে হবে। রিকোয়ারমেন্ট 2 তে বলা হয়েছে হোয়াট শুড বি দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য শেয়ার ইজ কন্ট্রোলিং ইন্টারেস্ট অফ দ্য ম্যানেজিং ডিরেক্টর শেয়ার ইজ বিং সোল্ড। আমাদের বলা হয়েছে ফেয়ার ভ্যালু কত হবে যদি ম্যানেজিং ডিরেক্টর যে শেয়ারগুলো কন্ট্রোল করে সেই শেয়ারগুলো যদি তিনি বিক্রি করতে চান তাহলে আমাদের ফেয়ার ভ্যালুটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই পুরো কোয়েশ্চেনটাই কিন্তু একটু ভিন্ন টাইপের কোয়েশ্চেন। সাধারণত গুডউইলের আমরা যে ধরনের গতানুগতিক ম্যাথ আসতে দেখি তার চেয়ে এটা একটু ভিন্ন ম্যাথ, এই জন্য এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করেছি আমি। তো চলো আমরা এই ম্যাথের সমাধানটা দেখে আসি কিভাবে আমরা ম্যাথটা সমাধান করব। তো তার আগে বলে নিই ব্রেকআপ ভ্যালু বলতে তোমরা অনেকে বুঝতে পারতেছো না যে ব্রেকআপ ভ্যালুটা কি আসলে। ব্রেকআপ ভ্যালু হচ্ছে, দেখো যখন তোমাদের লাইবিলিটি পাশে বা আমাদের যে দায় পাশে যখন আমাদের যে শেয়ারটা থাকবে, শেয়ারটা যদি 2 দামের শেয়ার থাকে, অর্থাৎ অর্ডিনারি শেয়ার এটা 10 টাকা দামের, আবার একই অর্ডিনারি শেয়ার এখানে আছে 5 টাকা দামের,
তাহলে আমরা যদি শেয়ারের মূল্য নির্ণয় করতে যাই, বছর শেষে কি 10 টাকা দাম এবং 5 টাকা দামের শেয়ার দুইটার মূল্য কি একই হবে? দুইটা শেয়ারে কি একই ডিভিডেন্ড পাবে? এই যে দুইটা শেয়ারের যে মূল্য আলাদা করে বের করতে হবে, এটাকে মূলত আমাদের বলা হয় ব্রেকআপ ভ্যালু। তো এটা কিভাবে নির্ণয় করি, তো আমরা যখন সমাধান করব তখন তোমরা বুঝতে পারবা ক্লিয়ারলি, আশা করি ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি আমাদের ম্যাথটা। তো কোয়েশ্চেনটা এখানে সমাধান করার জন্য আমরা কোয়েশ্চেনটা পাশে রেখেছি। এবার এখান থেকে আমরা সমাধানটা দেখব। তো প্রথমে আমরা জানি যে যদি আমাদের কোয়েশ্চেনে গুডউইল ভ্যালুয়েশন করা থাকে, যেহেতু এখানে বলা আছে গুডউইল ওর টাকা 50,000, তো গুডউইল যেহেতু ভ্যালুড করা আছে, আমরা সরাসরি এখানে শেয়ার ভ্যালুয়েশনে চলে যেতে পারি। তো ব্রেকআপ ভ্যালু নির্ণয় করার জন্য তোমরা মনে রাখবা যে সর্বপ্রথম আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু নির্ণয়ের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য অ্যাসেট বা নিট অ্যাসেটটা আমরা বের করে নিব, যেটা আমাদের বর্তমানে ফেয়ার ভ্যালুতে কনভার্ট করে বা মার্কেট ভ্যালুতে কনভার্ট করে। তো এখন আমরা সর্বপ্রথম লিখব নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। এটার জন্য আমরা একটা ছক কেটে নিলাম। এখানে আমরা সকল সম্পদগুলো প্রথমে লিখব। সম্পদগুলো তোমরা মনে রাখবা সবসময় মার্কেট ভ্যালুতে লিখতে হবে, বা নিচে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে, ব্যালেন্স শিট ভ্যালুতে না। তো প্রথমে আমরা লিখলাম গুডউইল। গুডউইল দেওয়া আছে কত? 50,000। এই গুডউইল লেখার কারণে আমরা কিন্তু এই গুডউইলটা লিখবো না। আর শেয়ার ভ্যালুয়েশনে কিন্তু ব্যালেন্স শিটে যে গুডউইলটা থাকে সেটা কিন্তু আসে না, সমন্বয় থাকলে সেটা আসবে। এরপর মেশিনারি ভ্যালুটা 1,80,000 টাকা। যদি এখানে 1,50,000 আছে, কিন্তু আমরা লিখবো কত? 1,80,000। আমরা এখানে মেশিনারি লিখবো 1,80,000। সেম আমরা বিল্ডিং এর মার্কেট ভ্যালু 1 লক্ষ টাকা, যদিও আমাদের কোয়েশ্চেনে 50,000 দেওয়া আছে ব্যালেন্স শিটে, কিন্তু আমরা লিখবো এখানে মার্কেট ভ্যালুটা 1 লক্ষ টাকা। স্টক ওয়ার্থ 1,90,000 টাকা। যেখানে স্টক ছিল 1,80,000 টাকা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ, সেই স্টকটা আমরা লিখবো 1,90,000 টাকা। এই যে আমরা এখানে স্টক লিখবো 1,90,000 টাকা। এরপর আমরা ডেপ্টর্স এর এখানে দেখো বলে দিচ্ছে আমাদের ডেপ্টর্স আর বেড টু এক্সটেন্ড টাকা 5%, 5% অনাদায়ী দেনা রাখতে। তো 5% যদি অনাদায়ী দেনা হয়, তাহলে আমরা পাবো কত? আমরা পাবো হচ্ছে 95%। তো এই জন্য দেনাদার যেটা আছে আমাদের 1,35,000 টাকা, সেই 1,35,000-এর 95% করে নিয়েছি, কারণ আমরা ধরে নিয়েছি 5% ব্যাড ডেপ্ট হবে, পাবো না আমরা। এবার আমাদের সমন্বয়ে যে আমাদের অ্যাসেটগুলো দেওয়া আছে মার্কেট ভ্যালু, সেগুলো লিখে ফেলছি। এবার বাকি যেই সম্পদগুলো আছে আমাদের, সেগুলো আমরা এখানে লিখব। যেমন ফার্নিচার লেখা হয়নি, ক্যাশ লেখা হয়নি, প্রিপেড এক্সপেন্স, প্রিলিমিনারি এক্সপেন্স লেখা হয়নি, এগুলো আমরা এখন লিখে নিব। তো প্রথমে আমরা লিখবো এখানে ক্যাশ 5,000 টাকা, যেটা কোয়েশ্চেনে এখানে দেখো ক্যাশ। তারপর লিখবো আমরা প্রিপেড এক্সপেন্স 2,000 টাকা, প্রিপেড এক্সপেন্স 2,000 টাকা। তারপর ফার্নিচার 3,000 টাকা। আমরা কিন্তু এই যে প্রিলিমিনারি এক্সপেন্স, এটা কিন্তু লিখি নেই। মনে রাখবা এই প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে একটা অবাস্তব সম্পত্তি বা কাল্পনিক সম্পত্তি, ফিকটিটিয়াস অ্যাসেট। ফিকটিটিয়াস অ্যাসেট কখনো আমাদের নিট অ্যাসেট নির্ণয়ের সময় লেখা যাবে না। প্রিলিমিনারি এক্সপেন্স, ডিসকাউন্ট অন ডিবেঞ্চার, ডিসকাউন্ট অন শেয়ার, তারপর ডিফার্ড অ্যাডভার্টাইজমেন্ট, এই ধরনের শেয়ার যদি থাকে, এই ধরনের সম্পদ যদি থাকে, সেগুলো এখানে লেখা যাবে না। তো টোটাল সম্পদ আসছে আমাদের কত? 6,58,250 টাকা। এবার এখান থেকে আমরা কারেন্ট লাইবিলিটিসগুলো বাদ দিব। এবার আমরা এখান থেকে বাদ দিব কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসগুলো যদি আমরা বাদ দিই, এখানে কি আছে? কারেন্ট লাইবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল আছে 40,000 টাকা, আর আমাদের এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আছে 5,000 টাকা। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 5,000 টাকা। এখানে আর কোনো কারেন্ট লাইবিলিটিস নাই। প্রভিডেন্ট ফান্ড এখানে এটা কারেন্ট লাইবিলিটিস না, কারণ প্রভিডেন্ট ফান্ডের টাকাটা নির্দিষ্ট একটা সময় পরে পেড করতে হতে পারে। তো প্রভিডেন্ট ফান্ডের এটা আমাদের যেহেতু মুনাফার একটা অংশ, তো এটা এখানে দেখানোর দরকার নেই। এবার আমাদের আর কোনো লাইবিলিটিস এখানে আমরা দেখতে পাচ্ছি না, কারেন্ট লাইবিলিটিসের অংশ। কিন্তু নিচে আমাদের একটা কথা বলা আছে যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ডু নট ইনক্লুড। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের বাইরেও আমাদের একটা বোনাস ক্লেম আছে 10,000 টাকার, যেখানে পে করতে হবে 8,000 টাকা। তার মানে আমাদের দায় হবে কত? দায় হবে 8,000 টাকা। সেই 8,000 টাকা আমরা এখানে লিখবো ক্লেম ফর বোনাস 8,000। তো এই 8,000 টাকা এখানে আমরা বসাই দিলাম। বসাই আমাদের টোটাল কারেন্ট লাইবিলিটি আছে 53,000 টাকা। এখন আমরা যদি টোটাল অ্যাসেট থেকে যদি আমরা এই লাইবিলিটিসটা বাদ দিই, তাহলে আমরা নিট অ্যাসেট পেয়ে যাই। নিট অ্যাসেট হচ্ছে 6,05,250 টাকা। এখন যেহেতু আমাদের শেয়ার ভ্যালুয়েশন করতে হবে, তো শেয়ার ভ্যালুয়েশনের জন্য আমরা এখানে প্রথমে যে সম্পদটা বের হয়েছে নিট অ্যাসেট, এটার মধ্যে কিন্তু প্রথম দাবি হচ্ছে আমাদের যারা ডিবেঞ্চার দিয়েছে তাদের, দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে আমাদের প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের, তৃতীয় নম্বরে গিয়ে কে পাবে? কমন স্টক হোল্ডাররা বা ইকুইটি শেয়ার হোল্ডাররা। তো যেহেতু এখানে আমাদের কোনো প্রিফারেন্স শেয়ার নাই, তো আমরা শুধুমাত্র ডিবেঞ্চার হোল্ডার যে দাবিটা আছে 1 লক্ষ টাকা, সেই ডিবেঞ্চারের 1 লক্ষ টাকা বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা আসবে সেটার নাম লিখবো নিট অ্যাসেট অ্যাভেলেবেল ফর ইকুইটি শেয়ার হোল্ডার। তার মানে ইকুইটি শেয়ার হোল্ডাররা টোটাল 5,05,250 টাকার সম্পদ পাবে। এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখন শেয়ার ভ্যালুয়েশনটা করতে হবে। তো আমাদের নিট অ্যাসেট
অ্যাভেলেবেল ফর ইকুইটি শেয়ার হোল্ডার কত আসছে 5,05,250 টাকা। তো এখন যদি আমাদের এই কোয়েশ্চেনে আমাদের যদি শুধু একটা অর্ডিনারি শেয়ার থাকতো, তাহলে আমাদের যে নাম্বার অফ শেয়ার ছিল সেই নাম্বার অফ শেয়ার দিয়ে যদি আমরা এই টাকাকে ভাগ করে দিতাম, তাহলে কিন্তু আমরা ইন্ট্রিনসিক ভ্যালুটা পেয়ে যেতাম। কিন্তু এখন আমাদের তো এখানে দুইটা দামের শেয়ার আছে, অর্থাৎ একটা হচ্ছে 10 টাকা দামের শেয়ার, আর কিছু আছে আমাদের 5 টাকা দামের শেয়ার। 10 টাকা দামের শেয়ার আছে, মূলধন হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, আর 5 টাকা দামের শেয়ারের মূলধন হচ্ছে আমাদের 1 লক্ষ টাকা। তাহলে এখন আমরা এই দুইটা শেয়ারকে কিভাবে মূল্যায়ন করব, এটাই মূলত ব্রেকআপ ভ্যালু। তো চলো আমরা ব্রেকআপ ভ্যালুটা কিভাবে নির্ণয় করব তা দেখে আসি। আমরা ব্রেকআপ ভ্যালু নির্ণয়ের জন্য প্রথমে আমরা এখানে লিখব ক্যালকুলেশন অফ ইন্ট্রিনসিক ভ্যালু অফ শেয়ার। এখানে ইন্ট্রিনসিক ভ্যালু না লিখে আমরা এখানে ব্রেকআপ ভ্যালুটা লিখে দিয়েছি, যেহেতু কোয়েশ্চেনে ব্রেকআপ ভ্যালু চেয়েছে। এখন আমরা এখানে প্রয়োজনের জন্য আমাদের কোয়েশ্চেনের কিছু অংশ রেখেছি যাতে আমাদের মূলধনটা দরকার হবে। প্রথমে আমরা বের করব নেট অ্যাসেট পার ইকুইটি শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ 1 টাকা মূলধনের বিপরীতে কত টাকা সম্পদ আছে সেটা আমরা নির্ণয় করব। তো আমাদের টোটাল সম্পদ ছিল 5,05,250 টাকা, একটু আগে আমরা ক্যালকুলেশন করেছি, তোমরা দেখেছো। আমাদের টোটাল শেয়ার ক্যাপিটাল আছে হচ্ছে 2 লক্ষ টাকা 10 টাকা দামের শেয়ার, আর 1 লক্ষ টাকা আছে 5 টাকা দামের শেয়ার। তাহলে টোটাল শেয়ার মূলধন কত 3 লক্ষ টাকা। এই টোটাল শেয়ার মূলধনকে আমরা ভাগ করেছি 3 লক্ষ টাকা দিয়ে ভাগ করেছি, ভাগ করলে আছে 1.6842, অর্থাৎ 1 টাকা শেয়ার মূলধনের বিপরীতে আমাদের সম্পদ আছে 1.6842, 1 টাকা 68 পয়সা সামথিং। এখন আমরা ব্রেকআপ ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবো। এবার আমরা লিখলাম ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার ফর অর্ডিনারি অফ টাকা 10 ইজ পেড আপ। 10 টাকা করে যেই শেয়ার হোল্ডাররা 10 টাকা করে দিয়েছে, তো তাদের 1 টাকায় যদি টোটাল 1.68 পয়সা সম্পদ থাকে, তাহলে 10 টাকায় কত থাকার কথা, 10 টাকায় থাকবে 16 টাকা 84 পয়সা। তার মানে 10 টাকা মূল্যের যে শেয়ারগুলো আছে সেগুলো মার্কেট ভ্যালু হচ্ছে 16 টাকা 84 পয়সা। এবার যারা 5 টাকা করে দিয়েছে তাদের এই যে 1 টাকা করে 1 টাকার বিপরীতে যে সম্পদ আছে সেটা আমরা গুণ দিব 5 টাকার সাথে, তার মানে তাদের শেয়ারের মূল্য হচ্ছে 8 টাকা 42 পয়সা। তো তোমরা যখন এরকম ব্রেকআপ ভ্যালু চাইবে, তখন তোমরা সম্পদকে টোটাল মূলধন দিয়ে ভাগ দিলে 1 টাকা মূলধনের বিপরীতে কত টাকা সম্পদ সেটা চলে আসবে। এবার প্রত্যেকটা শেয়ারের যতটুকু পেড আপ ভ্যালু আছে সেটুকু দিয়ে গুণ করে দিলেই আমাদের ব্রেকআপ ভ্যালুটা চলে আসবে। তো আশা করি তোমরা এই ব্রেকআপ ভ্যালুটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট বিতে। রিকোয়ারমেন্ট বিতে কি বলছে আমরা একটু দেখি। আমাদের রিকোয়ারমেন্ট আরও আছে। এবার আমাদের চাইছে ব্রেকআপ ভ্যালু তো বের করা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা চাইছে মার্কেট ভ্যালু। তো মার্কেট ভ্যালু বের করার জন্য আমরা জানি মার্কেট ভ্যালু দুইটা পদ্ধতিতে বের করা হয়, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ প্রফিট, আর একটা হচ্ছে অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড। তো এখানে কিন্তু আমাদের প্রফিটের কোনো ইনফরমেশন দেওয়া নাই, কিন্তু ডিভিডেন্ডের হার দেওয়া আছে। তো আমরা ডিভিডেন্ডের হার দিয়ে কিন্তু অঙ্কটা করব। তো তোমরা যারা ডিভিডেন্ডের উপর ভিত্তি করে মার্কেট প্রাইস বের করা আগের ক্লাসগুলো করেছো, তোমরা জানো যে আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড পার শেয়ারকে এনআরআর দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাই, ডিভিডেন্ড বেস শেয়ার প্রাইসটা পেয়ে যাই। কিন্তু এখানে আমরা যখন ডিভিডেন্ড বের করতে যাব, আমাদের তো শেয়ার দুই প্রকার, তাহলে ওই দুই প্রকারের শেয়ারের উপর কিভাবে ডিভিডেন্ড বের করে আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড করব। এই জন্য আমরা এই ডিভিডেন্ড বেসের আরেকটা সূত্র আছে, ডিভিডেন্ডের রেট দিয়ে বের করা যায়। তো ডিভিডেন্ডের রেট দিয়ে ফলো করে আমরা কিন্তু এই মার্কেট ভ্যালুটা নির্ণয় করব। কিভাবে করব চলো দেখে আসি। আমি তোমাদের প্রয়োজনের জন্য এই কোয়েশ্চেনটা পাশে রেখেছি। এবার আমরা এখানে প্রথমে বের করবো মার্কেট ভ্যালু পার শেয়ার অন দ্য বেসিস অফ ডিভিডেন্ড, যেহেতু এখানে আমাদের ডিভিডেন্ডের উপর ভিত্তি করে করতে হবে। প্রথমে আমরা বের করে নেব অ্যাভারেজ ডিভিডেন্ড রেট। আমরা অ্যাভারেজ ডিভিডেন্ড পার শেয়ার বের না করে ডিভিডেন্ডের রেটটাকে অ্যাভারেজ করে নেব। তো ডিভিডেন্ডের রেট কটা, 3 বছরে 3টা, 12%, 11%, 13%। আমরা 3টা ডিভিডেন্ডের রেটকে যোগ করে 3 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে অ্যাভারেজ আমাদের ডিভিডেন্ড আসছে 12%। এবার আমরা দেখব ভ্যালু অফ ইচ অর্ডিনারি শেয়ার। আমরা কি করতাম, অ্যাভারেজ ডিভিডেন্ডকে এনআরআর দিয়ে ভাগ দিলেই কিন্তু মার্কেট ভ্যালুটা পেয়ে যেতাম। কিন্তু যেহেতু এখানে আমাদের দুইটা শেয়ারের মূল্য দুই রকম, তাই আমরা সূত্রটা লিখব অ্যাভারেজ ডিভিডেন্ড রেট ডিভাইডেড বাই এনআরআর ইন্টু পেড আপ ভ্যালু অফ শেয়ার। এখানে পেড আপ ভ্যালুটা গুণ করে দিব, তাহলে আমরা আলাদা আলাদাভাবে মার্কেট ভ্যালুটা বের করতে পারবো। এখন দেখো, ফর অর্ডিনারি শেয়ার অফ 10 ইজ পেড আপ, যে শেয়ারগুলো 10 টাকা দিয়েছে তাদের আমাদের অ্যাভারেজ ডিভিডেন্ড রেট কত, 12%, আর এনআরআর ছিল কোয়েশ্চেনে কত, 10%। আমরা এবার এই যে 0.12 ডিভাইডেড বাই 0.10 অর্থাৎ এনআরআর দিয়ে ভাগ করেছি। আর প্রথম শেয়ারটা হচ্ছে যারা 10 টাকা করে দিয়েছিল তাদের পেড আপ ভ্যালু হচ্ছে 10, এই জন্য 10 গুণ করেছি, তাহলে শেয়ারের দাম আসছে 12 টাকা। এবার আবার কি করব, যারা 5 টাকা দিয়েছে তাদের সাথে আমরা শুধু 5 টাকা পেড আপ ভ্যালু গুণ করে দিব, তাহলে শেয়ারের দাম আসছে 6 টাকা।
অর্থাৎ 10 টাকা মূল্যের শেয়ারগুলোর ভ্যালু হচ্ছে 12 টাকা, আর 5 টাকা পেড আপ ভ্যালুর শেয়ারগুলোর মূল্য হচ্ছে 6 টাকা। এটা আমরা মার্কেট ভ্যালুতে ডিভিডেন্ডের উপর ভিত্তি করে শেয়ার প্রাইসটা বের করে নিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা বের করব ফেয়ার ভ্যালু। তো ফেয়ার ভ্যালুটা আমরা কোয়েশ্চেনটা করে, ফেয়ার ভ্যালুর নিয়ম কি? ফেয়ার ভ্যালুর নিয়ম হচ্ছে আমাদের যে ইন্ট্রিনসিক ভ্যালু আছে সেই ইন্ট্রিনসিক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ফেয়ার ভ্যালুটা পেয়ে যাই। আমরা সিমিলারলি ফেয়ার ভ্যালুটা এখন এইভাবে নির্ণয় করব। ফেয়ার ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা আগের রিকোয়ারমেন্টটা পাশে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন ক্যালকুলেশন অফ ফেয়ার ভ্যালু, আমরা ফেয়ার ভ্যালুটা এখানে রেখেছি। এখন যে কাজটা করব হচ্ছে আমরা ফেয়ার ভ্যালুর সূত্র হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই 2। ইন্ট্রিনসিক ভ্যালু মানে ওই যে ব্রেকআপ ভ্যালুটা। এবার এখানে আমরা দুটো যোগ করব। যারা 10 টাকা দিয়েছিল তাদের ইন্ট্রিনসিক ভ্যালু বা ব্রেকআপ ভ্যালু ছিল 16 টাকা 84 পয়সা, আর মার্কেট ভ্যালু ছিল 12 টাকা। এবার এই দুটো যোগ করে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ফেয়ার ভ্যালু আসে 14 টাকা 42 পয়সা। সিমিলারলি আমরা এবার যারা 5 টাকা দিয়েছিল তাদেরটা কত হবে? তাদের ব্রেকআপ ভ্যালু ছিল 8 টাকা 42 পয়সা, আর অর্ডিনারি শেয়ারের প্রাইস ছিল 6 টাকা, মানে মার্কেট ভ্যালুটা। এবার এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পেয়ে যায় 60 টাকা 21 পয়সা। এ হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু। তো রিকোয়ারমেন্ট 1-এর যে কনসেপ্টটা সেটা আমাদের শেষ। রিকোয়ারমেন্ট 1-এ আমাদের ব্রেকআপ ভ্যালু চেয়েছে, আমরা করেছি, মার্কেট ভ্যালু করেছি, তারপর ফেয়ার ভ্যালু করেছি। এবার আমরা করব রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2-তে বলা হয়েছে হোয়াট শুড বি দ্য ফেয়ার ভ্যালু, ফেয়ার ভ্যালু কত হবে অফ দ্য শেয়ার ইফ কন্ট্রোলিং ইন্টারেস্ট অফ দ্য ম্যানেজিং ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর তার কন্ট্রোলিং ইন্টারেস্ট, তার নিয়ন্ত্রণাধীন যে স্বার্থ বা শেয়ার সেটা যদি বিইং সোল্ড, সে যদি সেল করে দেয়। তো এখানে মূলত আমাদের ফেয়ার ভ্যালুটা কত হবে যদি ম্যানেজিং ডিরেক্টর তার কন্ট্রোলিং ইন্টারেস্টটা সেল করে দেয় বা শেয়ারগুলো সেল করে দেয়। তো মনে রাখবা ম্যানেজিং ডিরেক্টর যখন তার কন্ট্রোলিং ইন্টারেস্ট সেল করতে যাবে তখন মনে রাখবা সেই শেয়ারটাকে ভ্যালুয়েশন করবে ডিভিডেন্ডের উপর ভিত্তি করে। তো মনে রাখবা যে শেয়ার হোল্ডার তার শেয়ারগুলো বিক্রি করে দিতে যাচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, সে চাইবে না তার লাভটা বিজনেসে থাক, কারণ সে তো বিজনেস থেকে চলে যাবে। তখন সে কী করবে? সব লাভগুলোকে ডিভিডেন্ডে রূপান্তর করে নিয়ে যেতে চাইবে। তার মানে তার শেয়ার ভ্যালুয়েশনটা হবে কিসের উপর? ডিভিডেন্ডের ভিত্তি করে। তো আমরা তো এই মার্কেট ভ্যালুটা বের করছি কিসের উপর ভিত্তি করে? ডিভিডেন্ডের উপর ভিত্তি করে না? তাহলে আমাদের ফেয়ার ভ্যালুটা ডিভিডেন্ড বেস হয়ে গেল। তাহলে আমরা যে ফেয়ার ভ্যালুটা বের করছি রিকোয়ারমেন্ট 1-এ, মূলত রিকোয়ারমেন্ট 2-তে ওই ফেয়ার ভ্যালুটা লিখে দিলে আমাদের রিকোয়ারমেন্ট 2-এর অ্যান্সারটা হয়ে যাবে। এই জন্য আমরা রিকোয়ারমেন্ট 2-তে বা বিতে আমরা লিখলাম ফেয়ার ভ্যালু অফ দ্য শেয়ার ইজ কন্ট্রোলিং ইফ কন্ট্রোলিং ইন্টারেস্ট ইজ ম্যানেজিং ডিরেক্টর শেয়ার বিইং সোল্ড, জাস্ট যে শেয়ারটা আমরা বের করছি এখানে সেটাই আমরা লিখে দিব। তাহলে আমাদের এই রিকোয়ারমেন্ট বি এর অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।